হ্যালো প্রিয় ছাত্র বন্ধুগণ, আমরা আজকে দেখব পদের প্রকার। ঠিক আছে, এর আগের দিন আমরা দেখেছিলাম পদ, পদের অর্থ ইত্যাদি বিষয়গুলি। ক্লাস 11 আজকে দ্বিতীয় চ্যাপ্টার থেকে ক্লাস নম্বর রয়েছে 2, সেমিস্টার 2, অধ্যায় 2। ওকে, দেখো পদের প্রকার। পদ 3 প্রকার আমরা দেখেছিলাম এর আগের ক্লাসে। প্রথমত, স্বাধীন বা নিরপেক্ষ পদ। যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই, যে শব্দ বা শব্দগুলি অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজেই স্বাধীনভাবে কোনো বাক্য বা বচনের উদ্দেশ্য বা বিধায় হতে পারে, তাকে স্বাধীন বা নিরপেক্ষ পদ বলা হয়। যেমন একটি উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা বুঝি। রাম হয় স্বার্থপর। ঠিক আছে, তাহলে কি বলছে? যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই, রাম হয় স্বার্থপর। এখানে রাম আছে এবং রাম হয় কি স্বার্থপর। রাম কি অন্য কোনো শব্দ বা কারো সাহায্য নিয়েছে? না, এখানে রাম নিজেই উদ্দেশ্য এবং নিজেই তার বিধায়কে সাধিত করেছে। রাম হয় স্বার্থপর, তাই কিনা? রাম হয় স্বার্থপর। এখানে রাম এবং স্বার্থপর এই যে দুটি শব্দ আছে, এই শব্দ দুটি অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজেই কিন্তু স্বাধীনভাবে বাক্য বা বচনের উদ্দেশ্য এবং বিধায় রূপে গণ্য হয়েছে, তাই স্বাধীন বা নিরপেক্ষ বচন হয়েছে। ঠিক আছে, পরেরটা আমরা দেখব পরাধীন পদ। যে শব্দ বা শব্দ সমষ্টি অন্য কোনো শব্দ বা শব্দ সমষ্টির উদ্দেশ্য বা বিধায় রূপে গণ্য হয়, তাকে পরাধীন পদ বলা হয়। যা স্বাধীনের উল্টোটাই হচ্ছে পরাধীন। স্বাধীনটা হচ্ছে কি অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজেই নিজের উদ্দেশ্য এবং বিধায় হবে, আর পরাধীন হচ্ছে যে শব্দ বা শব্দ সমষ্টি অন্য কোনো শব্দ বা শব্দ সমষ্টির সমষ্টির উদ্দেশ্য বা বিধায় রূপে গণ্য হবে, তাকে পরাধীন বলছে। ঠিক আছে, পরাধীন কথার মানে তোমরা বুঝতেই পারছো। সকল বুদ্ধিমান ও ন্যায়পরায়ণ ব্যক্তি হন সহজ এবং সরল। ঠিক আছে, এর হচ্ছে সকল বুদ্ধিমান ব্যক্তি, আবার বলছে ন্যায়পরায়ণ ব্যক্তি, তাই কি না? এটাকে যদি পুরো উদ্দেশ্য বলি, এটা হলো বিধায়। একটি বচনের বা একটি বাক্যের উদ্দেশ্যপদ থাকে, বিধায়পদ থাকে। তাহলে সকল বুদ্ধিমান এবং ন্যায়পরায়ণ ব্যক্তিগুলি হন সহজ এবং সরল। তাহলে সহজ এবং সরল এই যে শব্দ দুটি আছে, এই শব্দ দুটি অন্য দুটো শব্দের উপর নির্ভরশীল আছে, অর্থাৎ বুদ্ধিমান এবং ন্যায়পরায়ণ অথবা বুদ্ধিমান এবং ন্যায়পরায়ণ যে উদ্দেশ্যপদ আছে, এই উদ্দেশ্যপদ অন্য দুটি শব্দের উপর সহজ এবং সরল উদ্দেশ্য বা বিধায় রূপে গণ্য হয়েছে, তাই এটি পরাধীন পদ। ওকে, এবার দেখবো হচ্ছে অপদ। অপদ কি জিনিস? অপদ হলো যে সকল শব্দ বা শব্দ সমষ্টি নিজে বা অন্যের সাহায্য নিয়েও কোনো বাক্য বা বচনের উদ্দেশ্য বা বিধায় হতে পারে না। অন্য কোনো শব্দের সাহায্য নেওয়ার পরেও দেখা যাচ্ছে সেখানে উদ্দেশ্য বা বিধায় রূপে গণ্য হতে পারে না, সেই শব্দগুলিকে বলা হচ্ছে অপদ। যেমন ছি, হায়, কি অদ্ভুত রে। ঠিক আছে, হায় হায় এই যে আমরা শব্দগুলো ব্যবহার করি, এগুলিকে বলা হচ্ছে অপদ। ঠিক আছে, পদ কাকে বলে, পদ কয় প্রকার এবং কি কি? ঠিক আছে, এই ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে 3 নম্বরে একটি। ওকে, সেই পদগুলো কি? প্রত্যেকটা পদের একটি করে উদাহরণ দাও, এভাবে পরীক্ষায় আসতে পারে। ওকে, তো এইটুকু অংশ ভালো করে দেখে নেবে। এরপরে বন্ধুরা আমরা দেখব বাক্য ও বচন কি। এই দুটো বিষয় কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, বাক্য এবং বচন কি জিনিস। ঠিক আছে, সম্পূর্ণরূপে দেখবে, কোথায় স্কিপ করবে না, ভালোভাবে বুঝিয়ে দিব। তাহলে বাক্য এবং বচনের মধ্যে তোমরা যে তফাৎটা রয়েছে সেই তফাৎটা বুঝতে পারবে, এবং বাক্য বা বচন কি সেগুলো উদাহরণ সহকারে আমি বুঝিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখবে। দেখো, বাক্য বলতে বোঝায় অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি। তাহলে বাক্য বলতে বোঝাচ্ছে একটি অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি, তাই না? একটি বাক্য কতগুলো শব্দ নিয়ে তৈরি হয়। যখন কোনো শব্দ সমষ্টি একটি বিশেষ অর্থ প্রকাশ করে, তখন সেই শব্দ সমষ্টিকে আমরা বলি হচ্ছে বাক্য। ঠিক আছে, যেমন গীতা স্কুলে যায়, এটি একটি বাক্য। এখানে গীতা স্কুলে যায়, এই যে গীতা স্কুলে যায়, এই 3টি শব্দ নিয়ে বাক্যটি তৈরি হয়েছে। ক্লিয়ার? পরের অংশটি দেখব। তাহলে বাক্য আমরা কি বুঝলাম? বাক্য একটি অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টি। যেমন গীতা স্কুলে যায়, এই গীতা স্কুলে যায়, এই 3টি শব্দ নিয়ে এই বাক্যটি তৈরি হয়েছে। ওকে, অংশটি দেখব কি বলছে। বচন বাক্যের মতোই শব্দ সমষ্টি বা অর্থপূর্ণ। তাহলে বচনও কি হচ্ছে? বাক্যের মতনই শব্দ সমষ্টি বা এটি হচ্ছে অর্থপূর্ণ। সুতরাং বচনও বাক্য। দেখো, বচনও কিন্তু বাক্য, কিন্তু সমস্ত বচন বাক্য হলেও সমস্ত বাক্য কিন্তু বচন নয়।
এই বিষয়ে একটি বড় প্রশ্ন কিন্তু হবে তোমাদের এবার পরীক্ষায় সম্ভবত। এর বিগত বছরগুলিতেও দেখা গেছে যে এই প্রশ্নটা হয়েছিল যে সমস্ত বচন বাক্য, কিন্তু সমস্ত বাক্য বচন নয়, কেন, ব্যাখ্যা দাও। ঠিক আছে, এই ধরনের প্রশ্নটা হয়েছিল। তোমাদের সময় হয়তো এই ধরনের প্রশ্নটি হবে। আমরা প্রশ্নোত্তর করানোর সময় দেখব যে কি কি প্রশ্ন এই চ্যাপ্টারের উপর রয়েছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এতটুকু। প্রত্যেকটি বাক্যের দুটি অংশ থাকে, মনে রাখবে একটি বাক্যের দুটি অংশ থাকে। ঠিক আছে, বাক্য কিন্তু বচন নয়। তাহলে উদ্দেশ্য এবং বিধায়, একটি বাক্যের হচ্ছে উদ্দেশ্য পদ থাকবে এবং বিধায় পদ থাকবে। যেমন একটি উদাহরণ দিয়ে, সুমন ভালো ছেলে। এই বাক্যে সুমন উদ্দেশ্য পদ, এই সুমনটা হলো উদ্দেশ্য পদ, এবং ভালো ছেলে এটি হলো বিধায় পদ। ওকে, তাহলে একটি বাক্যের দুটো অংশ থাকবে। ঠিক আছে, পরের অংশটি দেখব, উদ্দেশ্য এবং বিধায় পদের সম্বন্ধ স্বীকার বা অস্বীকার করে যে বাক্য ঘোষণা করা হয় তাকেই বলা হয় বচন। ভালো করে বুঝবে, উদ্দেশ্য এবং বিধায় পদের সম্বন্ধ স্বীকার বা অস্বীকার করে যে বাক্য ঘোষণা করা হয় তাকেই বলা হচ্ছে বচন। যেমন সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, এটি একটি বচন। ঠিক আছে, এই বাক্যটিতে মানুষ এবং মরণশীল এই পদ দুটির মধ্যে একটি সম্বন্ধ ঘোষণা করা হয়েছে। তো কি ঘোষণা করেছে? সকল মানুষ মরণশীল। তাহলে মানুষ এবং মরণশীলের মধ্যে একটি সম্বন্ধ ঘোষণা করা হয়েছে বচনের ক্ষেত্রে। বচনটিতে মানুষ হচ্ছে উদ্দেশ্য পদ, এই মানুষটা হলো উদ্দেশ্য পদ, এবং মরণশীল হলো বিধায় পদ। কিন্তু উদ্দেশ্য বিধায় ছাড়াও বচনের আরও একটি অংশ রয়েছে, সেটা হলো সংযোগ। আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম সংযোগ কি। ঠিক আছে, পরিমাণও কি, উদ্দেশ্য বিধায় সবই পড়েছি। তাহলে মনে রাখবে যে একটি বাক্যের দুটি অংশ থাকবে, একটা উদ্দেশ্য আর একটা হলো বিধায়। এবং বচনের ক্ষেত্রে তিনটি অংশ থাকবে, মূলত এখানে তিনটি, আমরা জানি যে চারটি অংশ রয়েছে। এখানে কি উদ্দেশ্য এবং বিধায় পদ থাকবে, এবং আরেকটি থাকবে হচ্ছে সংযোগ, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে কি সংযোগ। ঠিক আছে, আমরা যদি আরেকটুখানি দেখি তাহলে ব্যাপারটি আরও ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটি বচনের তিনটি অংশ রয়েছে, উদ্দেশ্য, সংযোগ এবং বিধায়। ঠিক আছে, মনে রাখবে বাক্যের কিন্তু দুটো অংশ রয়েছে, এবং বচনের ক্ষেত্রে এখানে আমরা দেখলাম তিনটি অংশ রয়েছে। কিন্তু আমরা মূলত যেটা জানি, এই দুটো বিষয় দেখলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব যে বাক্য আমরা কি জানি, এটা আমরা দেখব। দেখো, সমাপিকা হয় সুন্দর। ঠিক আছে, এই সমাপিকা এবং সুন্দর এটা হলো বাক্যের উদ্দেশ্য পদ, এটা হলো বিধায় পদ। বাক্যের এই অংশটাকে বলা হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, বাক্যের এই অংশটাকে বলা হচ্ছে ক্রিয়া বা ক্রিয়াপদ যেটাকে বলি। তাহলে বাক্যের মূলত আমরা জানি যে উদ্দেশ্য পদ থাকবে, বিধায় পদ থাকবে, এবং মাঝখানে যে অংশটা থাকবে হয়, বা ধরো এই ধরনের কোনো সম্বন্ধ যদি দুটো উদ্দেশ্য এবং বিধায়ের মধ্যে থাকে বাক্যের ক্ষেত্রে, এটাকে বলা হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, বচনের ক্ষেত্রে আমরা কি দেখছি, সকল মানুষ হয় মরণশীল। তাহলে বচনের ক্ষেত্রে চারটি অংশ আমরা জানি, যে সকলটা হচ্ছে কি, এখানে হচ্ছে পরিমাপক বা পরিমাণক। আচ্ছা, পরিমাণক, এটা হচ্ছে কি উদ্দেশ্য, এটা হচ্ছে কি সংযোজক, এটা হলো কি বিধায়। ঠিক আছে, তাহলে বচন হচ্ছে কি সকল মানুষ হয় মরণশীল, পরিমাণক থাকবে, উদ্দেশ্য থাকবে, সংযোজক থাকবে এবং বিধায় পদ থাকবে। বচনের চারটি অংশ থাকবে। আমরা উদাহরণের ক্ষেত্রে এখানে দেখলাম যে তিনটি অংশ রয়েছে। হ্যাঁ, এই উদাহরণ সাপেক্ষে বা এই অংশটার সাপেক্ষে আমরা দেখলাম তিনটি, উদ্দেশ্য, বিধায় এবং সংযোজক। কিন্তু বচনের আরও একটি পদ রয়েছে, সেটা হলো পরিমাণক। ঠিক আছে, তাহলে মনে রাখবে বাক্যের দুটি অংশ রয়েছে, একটা উদ্দেশ্য আর একটা হলো বিধায়। ঠিক আছে, এই মাঝখানের অংশটাকে বলা হচ্ছে ক্রিয়া। এবং বচনের ক্ষেত্রে দেখব সকল মানুষ হয় মরণশীল, এখানে চারটি অংশ রয়েছে, পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক এবং বিধায়। ঠিক আছে, তাহলে আশা করি বচন এবং বাক্যের মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা অবশ্যই তোমরা জানতে পারলে। বন্ধুরা, আজকের ক্লাসটি এই অবধি রয়েছে। বাক্য এবং বচনের মধ্যে যে পার্থক্য, বাক্য কোনগুলি হবে, বচন কোনগুলি হবে, আশা করি তোমরা এর পরের থেকে বুঝতে পারবে। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসগুলো কেউ মিস করবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলবে না। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।